92.7 বিগ এফএম এ সোমবার থেকে শনিবার সকাল 7টা থেকে 11টা থাকি আপনার সঙ্গে খাস আড্ডায়। আর যেহেতু আমি বলি নিজেকে আপনার খাস বন্ধু, তাই এরকম একটা চমৎকার বিকেলে বা সন্ধ্যেবেলার এই সংযোগস্থলে এসে আপনাদের কাছে সেই রকমই একজন মানুষকে হাজির করবো, যার কাছ থেকে আমরা আমাদের অজানা নতুন নতুন কিছু তথ্য পাবো, এবং যে জিনিসটা আমাদের জানা দরকার বা যে ভীষণ জানা প্রয়োজনীয় সেই রকম কিছু জিনিস আমাদের সামনে করবেন তিনি। আমাদের সঙ্গে আজ রয়েছেন ডক্টর রাজীব দে, কনসালটেন্ট হেমাটোলজি, হেমাটো অঙ্কোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। নমস্কার, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হচ্ছে এবার আমাদের বোন ম্যারো। হ্যাঁ আমাদের রক্তে বেশ কিছু সেলুলার কম্পোনেন্ট আছে, যেমন কি কি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যার মধ্যে হিমোগ্লোবিন থাকে। আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। আরেকটা যেটা আমরা এখন সবাই শুনি সেটা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকার মূলত কাজ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বহন করা। শ্বেত রক্তকণিকার মেন কাজ হচ্ছে শরীরকে বিভিন্ন ইনফেকশন থেকে প্রিভেন্ট করা। আর প্লেটলেট আমরা জানি যে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, প্লেটলেট কমে গেলে রক্তপাত হয়। এইবার হিম্যাটোলজি হচ্ছে একটা সাবজেক্ট যেটা বেশ নতুন একটি সাবজেক্ট। আমাদের যারা বাঙালিরা তো সমস্ত অসুস্থতা নিয়ে অনেকেই জানি অনেক কিছু, কিন্তু সেক্ষেত্রেও বাঙালিদের কাছেও হিম্যাটোলজি শব্দটা খুব নতুন নয়। তো রক্ত সম্পর্কিত যে কোনো রোগ হচ্ছে হিম্যাটোলজির অন্তর্গত। এর দুটো অংশ, একটাকে বলি আমরা বিনাইন হিমাটোলজি, মানে যেটা নন ক্যান্সারাস হিমাটোলজি। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে রয়েছে রক্তাল্পতা অথবা অ্যানিমিয়া, যার মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া, যে কথাটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত, থ্যালাসেমিয়া। তার মধ্যে রয়েছে রক্তপাত সম্পর্কিত রোগ, যেমন হিমোফিলিয়া। হ্যাঁ, তো এই রোগগুলো হচ্ছে বিনাইন ডিসঅর্ডার। আর এর আরেকটা পোর্শন হচ্ছে হিম্যাটো অঙ্কোলজি বা ব্লাড ক্যান্সার, যার মধ্যে রয়েছে লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা। এই শব্দগুলো হচ্ছে ব্লাড ক্যান্সারের পার্ট। তো রক্তের যে কোনো রোগ যা এই তিনটে সেল আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটকে এফেক্ট করে, এই সবকটা রোগ সংক্রান্ত বিষয়টি হচ্ছে হিম্যাটোলজি। এবং আমাদের এই রক্তটা তৈরি হয় হাড়ের ভেতরকার মজ্জা থেকে, বোন ম্যারো থেকে। মজ্জার মধ্যে থেকে প্রথমে রক্ত উৎপন্ন শুরু করে, প্রথমে প্রিম্যাচিওর থাকে, ম্যাচিওর হওয়ার পরে রক্তে আসে। তো যদি এমন কোন রোগ হয় যা এই হিম্যাটোলজিক্যাল যে অর্গান, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তারপরে প্লেটলেট, এগুলোকে কোনো না কোনো ভাবে, অথবা আমাদের যে ইমিউনিটি, রোগ প্রতিরোধের যে সিস্টেম, তাকে এফেক্ট করে, তাহলে সেইটা প্রথমত শুরু হয় বোন ম্যারো থেকে। এবং সেটাকে কিওর করার জন্য বিভিন্ন রকমের, তার চিকিৎসা করার জন্য বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি আছে ওষুধপত্র দিয়ে। তবে এই বেশিরভাগ হিম্যাটোলজিক্যাল রোগকে যদি আমি সম্পূর্ণরূপে কিওর করতে চাই, পুরোপুরি কিওর করতে চাই, তাহলে কি করতে হবে? যেখান থেকে রক্ত তৈরি হচ্ছিল, বোন ম্যারো, যেখানে মূল সমস্যা, সেটাকে পাল্টাতে হবে। তো এই পদ্ধতিটাকেই বলা হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপন। আপাতভাবে আপনি খুব সহজ করে বোঝালেন বটে, কিন্তু যখন একটু ঠান্ডা মাথায় ভাবছি তখন মনে হচ্ছে বিষয়টা মোটেও সহজ নয়। মানে হাড় একটা শক্ত জিনিস, তার ভেতরে একটা মজ্জা রয়েছে, সেই মজ্জা যার মধ্যে রক্ত তৈরি হয় এবং সেখান থেকে রক্তের সমস্যা তৈরি হয়, সেই মজ্জাটাকে বদলে ফেলা, এই গোটা প্রক্রিয়াটা তো আপাতত বেশ কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, এইবার এবার তাহলে কি করে সহজ ভাবে করা যায়। এটার নাম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কারণ যখন এটা শুরু হয়েছিল তখন আমরা পেশেন্টকে অজ্ঞান করে পেশেন্টের শরীরের বোন ম্যারো মানে বোনটাকে ফুটো করে, এই বোনটাকে আমাদের পেলভিক বোন যেটা আছে, হ্যাঁ, মূলত পেলভিক বোনে অনেকটা স্পেস পাওয়া যায় বলে ফ্ল্যাট বোন, তার ভেতর থেকে এবং তারপরে ট্রান্সপ্লান্ট করতাম। পরবর্তীকালে গবেষণা করে দেখা গেল যে পুরো বোন ম্যারো আমাদের লাগে না, বোন ম্যারোর ভেতরে থাকে হচ্ছে স্টেম সেল। সেই স্টেম সেলটা আমাদের দরকার, পুরো বোন ম্যারো আমাদের দরকার নেই। এই মুহূর্তে কিন্তু আমরা ওই বোন খুঁড়ে খুঁড়ে আর বোন ম্যারো বার করি না। আমরা একটা মোবিলাইজিং ইনজেকশন আছে, যেটা যেমন করে ইনসুলিন চামড়ার নিচে ইনজেকশন দেয়, সেভাবে আমরা সেই ইনজেকশনটা দিয়ে স্টেম সেল গুলোকে বোন ম্যারো থেকে ব্লাডের মধ্যে নিয়ে আসি। এইবার তারপরে একটা মেশিনের সাহায্যে সেই ব্লাডটাকে প্রসেস করি। সেই মেশিনটা মোটামুটি ধরুন একটা ডায়ালিসিস মেশিনের মতো, যেখানে একটা নল দিয়ে আমার শরীর থেকে রক্তটা, খানিকটা রক্ত মেশিনে যায়,
মেশিনে প্রসেস হয়ে স্টেম সেলটা সেপারেট হয়ে যায়, বাকি ব্লাডটা আবার আমার শরীরে চলে আসে। এই প্রক্রিয়াটা করতে মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগে। তারপরে ওই যে স্টেম সেলটা স্টোর হলো সেটাকে আমরা সংরক্ষণ করে রাখি, প্রিজার্ভ করে রাখি। তারপরে খুব হাই ডোজ কেমোথেরাপি অথবা টোটাল বডি রেডিয়েশন দিয়ে পেশেন্টের বোন ম্যারোটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। এই ডিস্ট্রয় করে দিলে কি হয়, যে তার মধ্যে যা রোগ ছিল, লিউকেমিয়া বা ক্যান্সারের যা সমস্যা ছিল, সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তখন আমরা ওই যে স্টেম সেল, সেই স্টেম সেলটাকে দিই। কিভাবে দিই? যেভাবে আমরা ব্লাড ট্রান্সফিউজ করি শিরার মাধ্যমে, ঠিক সেইভাবে ইনফিউজ করা হয়। এর জন্য কোনো অপারেশনের দরকার হয় না। এবং আমরা যেমন কি হয় যে সকালে বেরিয়ে সারা দুনিয়া ঘুরে রাত্রিবেলা আবার বাড়িতে চলে যাই, কারণ বাড়িটা আমার ঠিক, হ্যাঁ, ওই স্টেম সেল গুলো কি হয়, যখন আমরা স্টেম সেল গুলোকে দিই তখন সারা শরীরে ঘোরার পরে ওরা যখন বোন ম্যারোর মধ্যে যায় তখন ওরা সেখানে স্টেবিলাইজ হয়ে যায়। স্টেবিলাইজ হওয়ার পরে তারপরে সেটা থেকে আস্তে আস্তে ওরা নতুন সেল তৈরি করে, এবং এই নতুন সেল তৈরি করতে সময় লাগে প্রায় 2 থেকে 3 সপ্তাহ। ওই 2 থেকে 3 সপ্তাহ যখন আমাদের শরীরের বোন ম্যারোটাকে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি এবং স্টেম সেল থেকে নতুন সেল তৈরি হয়নি, ওই 2 থেকে 3 সপ্তাহ সবচেয়ে ক্রিটিক্যাল। ওই সময় পেশেন্টের কোনো ইমিউনিটি থাকে না এবং পেশেন্টের বাইরে থেকে ব্লাড প্লেটলেট দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। প্রচুর ইনফেকশন হয়, তার মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন এগুলো হয়। তার জন্য ওষুধপত্র দিতে হয়। ইনফ্যাক্ট ওই সময় একটা স্পেসিফিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটে পেশেন্টকে রাখতে হয়। যে খাবারটা আমরা সরবরাহ করি, যে পোশাক আশাক গুলো দিই, সেটাকে আলট্রাভায়োলেট রে এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়, কারণ না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। তারপরে ওই 2 থেকে 3 সপ্তাহ পরে পেশেন্ট নতুন তার সেল তৈরি করতে শুরু করে, এবং শুরু করার পরে স্টেবল হওয়ার পরে আমরা ছুটি দিই। কিন্তু তারপরে পেশেন্টকে অত্যন্ত রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় এবং পেশেন্টের নিজের ইমিউনিটি তৈরি করতে প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগে। সেই 6 মাস থেকে 1 বছর পর পেশেন্ট নতুন জীবন পায় এবং তখন তাকে ছোটবেলায় যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়েছিল সেই ভ্যাকসিন গুলো আবার দিতে হয়, মানে ইট ইজ লাইক এ নিউ লাইফ। তো এইটা হচ্ছে মোটামুটি প্রসেস যেভাবে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা করি। একজন লেম্যান হিসেবে ডক্টর আপনার কথা শুনতে শুনতে আমার একটা জিনিস খুব নিশ্চিত ভাবে মনে হচ্ছে যে এই যে পদ্ধতিটার কথা আপনি বললেন, এটা নিঃসন্দেহে চিকিৎসা বিজ্ঞানের একটা অসাধারণ আবিষ্কার। এবং সত্যি সত্যি যেটা আপনারা বলছেন, মানে সেটা যদি নিশ্চয়ই সেটা করা যায়, এবং সেটা করা মানে তো প্রায় একটা নতুন জীবন দেওয়ার মতো আর কি বিষয়টা। মানে একটা অন্য শরীর থেকে একটা বায়ু নিয়ে আবার নতুন করে একটা শরীরে একটা প্রবেশ করিয়ে এবং সেটাকে নতুন করে আবার তৈরি করা, এবং প্রায় একটা বেবির মতো করে আবার সেটা গোড়া থেকে শুরু করলো। মানে অসাধারণ, মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি হচ্ছে সেই ছাত্রটার মতো যে যে আসলে বিষয়টা একদম কিছু জানি না বলে উত্তরটা দিয়ে শুরু করেছে। মানে আগে উত্তরটা দেখে নিই, এবার প্রশ্ন আসছে। তো আগে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রসেসটা জেনে নিলাম। এবারে একটু জানতে চাইবো যে এই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার করতে হবে আর কার করতে হবে না, মানে আপনি যেই রক্তের এত রকম রোগ বললেন তার মধ্যে আদৌ কার জন্য এটা দরকার সেইটা একটু জানতে চাই। ঠিক আছে। তো এক্ষেত্রে ওই ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ায় আমি আরেকটু বলতে চাই যে এই যে আমি বললাম যে আরেকজনের কাছ থেকে নিয়ে নিলাম, এই আরেকজন মানে যে কোনো কারোর কাছ থেকে আমি নিতে পারি না। আমাদের শরীর, যেহেতু আমাদের একটা ইমিউন সিস্টেম আছে, বাইরের কোনো ফরেন মেটেরিয়ালকে রিজেক্ট করে ইমিউনিটি দিয়ে। তো সেই কারণে আমাদের একটা ম্যাচিং এর দরকার হয়। এই ম্যাচিংটাকে বলা হয় HLA টাইপিং সাইন্টিফিক ভাষায়, আর এমনি ভাষায় বলা হয় টিস্যু ম্যাচিং। মানে আমার টিস্যু আরেকজনের সঙ্গে ম্যাচিং করবে। কারণ কিছু কিছু আমাদের সেলের বাইরে কিছু কিছু অ্যান্টিজেন থাকে যেগুলো দিয়ে আমার শরীর বুঝতে পারে কোনটা আমার নিজের কোনটা অন্যের। এই ম্যাচিং সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে ভাই বোনের মধ্যে, কারণ যেহেতু আমাদের বাবা মা সেম, সুতরাং এদের মধ্যে ম্যাচিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা আগে ভাই বোনের সঙ্গে ওই ম্যাচিংটা করে নিই, HLA টাইপিং করে নিই কতগুলো স্পেসিফিক অ্যান্টিজেন দেখে। সাধারণত 10টা অ্যান্টিজেন দেখা হয়, 10x10। তো সেই ম্যাচিংটা করার পরে যদি ম্যাচিং হয় তখন আমরা সিলেক্ট করি যে এ কে ডোনার হিসেবে নেওয়া যায়। কোনো পেশেন্ট যদি কোনো হিমাটোলজিক্যাল সমস্যায় ভোগেন যার জন্য তার ট্রান্সপ্লান্ট দরকার, সেগুলো কোন কোন সমস্যা? একটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এটার অর্থ হচ্ছে
যার বোন ম্যারো থেকে কোনো রক্ত তৈরি হচ্ছে না, এটাকে বলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অথবা সে কোনো জেনেটিক ডিজিজে ভুগছে, যেমন থ্যালাসেমিয়া, যাতে রক্তটা তৈরি হচ্ছে কিন্তু কোনো জেনেটিক কারণে সেই রক্তটা ভেঙে যাচ্ছে, এই সমস্যা রয়েছে। বিভিন্ন ব্লাড ক্যান্সার যেমন লিউকেমিয়া, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফয়েড লিউকেমিয়া, সেই লিউকেমিয়া। আবার আমাদের শরীরে লিম্ফ নোড আছে, লিম্ফ গ্ল্যান্ড আছে, যেগুলো কিন্তু আমাদের ইমিউনিটি দেয়। তো সেই লিম্ফ নোডের যদি ক্যান্সার হয়, যার নাম হচ্ছে লিম্ফোমা, এবং মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমাটা একটু পরিচিত নাম, কারণ কয়েকজন বিখ্যাত বিখ্যাত সিনেমা আর্টিস্ট এইসব রোগ হয়েছে সাম্প্রতিক কালে। তো এই মাল্টিপল মাইলোমা, এই যে রোগগুলো, যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা বা মাল্টিপল মাইলোমা, এই ধরনের রোগের বিভিন্ন রোগের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে ওষুধপত্র দিয়ে। কিন্তু এই রোগকে যদি সম্পূর্ণরূপে কিওর করতে হয়, তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার। তার জন্য আমরা কি করব? যখনই বুঝতে পারবো যে না, এর এমন একটি রোগ যার জন্য ট্রান্সপ্লান্ট লাগবে, তখন আমি তার ভাই বোনের সাথে ম্যাচিং এর চেষ্টা করব, যে ম্যাচিং হচ্ছে কিনা। একটি ফ্যামিলিতে ম্যাচিং হওয়ার সম্ভাবনা কিন্তু 25 থেকে 30% মাত্র। সেই ক্ষেত্রে অনেক সময়, হ্যাঁ, ফ্যামিলির মধ্যে ম্যাচিং পাওয়া যায় না। সেই ক্ষেত্রে বাইরের রেজিস্ট্রি আছে, হ্যাঁ, যে রেজিস্ট্রিতে যেমন প্রত্যেকে তার এইচএল এ টাইপিংটা করে রাখে, সেই বাইরের আমরা বলি ম্যাচড আনরিলেটেড ডোনার, সেই রেজিস্ট্রি থেকে আমরা স্যাম্পল আনাতে পারি। অথবা একটা হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট হতে পারে, পুরো ম্যাচ হলো না, খানিকটা ম্যাচিং হলো। কিন্তু এই হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট অথবা আনরিলেটেড ট্রান্সপ্লান্ট, এতে কিন্তু কমপ্লিকেশনস অনেক বেশি এবং সাকসেস রেট রিলেটিভলি কম। সেই জন্য এগুলোকে আমরা পরে ট্রাই করি, সবচেয়ে আগে চেষ্টা করি যে ভাই বোনের সঙ্গে যদি ম্যাচিং হয়ে যায়। তারপরে আমরা যে পদ্ধতিটা বললাম, যে আমরা স্টেম সেলটা কালেক্ট করব, পেশেন্টের শরীরে হাই ডোজ কেমোথেরাপি অথবা হোল বডি রেডিয়েশন দিয়ে ডিস্ট্রয় করব, এবং স্টেম সেলটা ইনফিউজ করব, পরবর্তীকালে সেখান থেকে নতুন সেল তৈরি হবে। এই ডক্টর, আপনার কথা শুনতে শুনতে আমার মনে আরো একটা প্রশ্ন আসছে, যে যিনি পেশেন্ট তাকে তো ট্রান্সপ্লান্ট করা হলো এবং আমরা আশা করবো ফিঙ্গার্স ক্রস যে তিনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু যার থেকে নেওয়া হলো মানসিকভাবে তার তো একটা দ্বিধা থাকবে, যে যতই ভাই বোন হোক না কেন, যে আমার শরীর থেকে একটা জিনিস চলে গেল, তো তার ক্ষেত্রে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে নাকি তিনি সম্পূর্ণ safe? হ্যাঁ, এটা অত্যন্ত সিগনিফিকেন্ট প্রশ্ন। তার কারণ এই প্রশ্নটাই আমরা সবচেয়ে আগে শুনি কোনো পেশেন্টকে যখন কাউন্সিলিং করি। হ্যাঁ, তো যখন আমরা আগে বোন ম্যারো কালেক্ট করতাম, সেটা একটা রিস্ক থাকতো, কারণ পেশেন্টকে অনেকটা পরিমাণে বোন ম্যারো নিয়ে নেওয়া হতো, এবং পরবর্তীকালে পেশেন্টকে, মানে যে ডোনার, তার অ্যাপ্লাসিয়া বা রক্ত কমে যাওয়া, এই সমস্যাগুলো হতো। কিন্তু এখন যেহেতু আমরা শুধুমাত্র স্টেম সেলটাকে মোবিলাইজ করে নিয়ে নিই, খুব কম সংখ্যক স্টেম সেলকে মোবিলাইজ করে নিয়ে নিই, তো সেই কারণে ডোনারের অ্যাজ সাচ কোন রকম কোনো প্রবলেম নেই। তার রক্ত কমে যাওয়া এই সমস্যাগুলোতে একদমই নেই, কারণ তার যে ম্যাচিওর সেল সেগুলোকে আমরা নিই না। যেগুলো প্রিমিটিভ সেল, সেগুলোকে মোবিলাইজ করে বাড়িয়ে বোন ম্যারো থেকে ব্লাডের মধ্যে নিয়ে এসে সেই সেলগুলোকে নিই। এবং এই স্টেম সেলগুলো হচ্ছে অনেকটা ব্রহ্মার মতো আর কি, যেখান থেকে পুরো ব্রহ্মাণ্ড তৈরি হয়। খুব কম সংখ্যক সেল থেকে মিলিয়নস অফ সেলস তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো সুতরাং আলটিমেটলি ডোনারের কোনো ক্ষতি হয় না। তবে বলবো যে কোনো প্রসিজিওরে যদি আমি আজকে একটা সামান্য ব্লাড দিতে যাই, একটা সামান্য কনভেনশনাল ইনজেকশন নিই, তাহলেও আমার রিয়াকশন হতে পারে, সমস্যা হতে পারে। তো সেইটুকু রিস্ক ছাড়া সাধারণত ডোনারের কোনো রিস্ক নেই। তবে ডোনারকে 4 দিন মতো হাসপাতালে ভর্তি থাকতে হয়, ওই মোবিলাইজিং ইনজেকশনটা দিই বলে। এই ইনজেকশনটা দেওয়ার জন্য কোনো কোনো ডোনারের কিন্তু একটু জ্বর, গা হাত পা ব্যথা এইরকম সমস্যা হতে পারে, তবে সেটা কখনোই লাইফ থ্রেটেনিং বা কোনো সিরিয়াস সমস্যা নয়। ডোনারের ক্ষেত্রে এজ বা তার জেন্ডার বা তার ব্লাড গ্রুপ ইত্যাদি এইগুলোর ক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি হতে পারে, না এক্ষেত্রে যদি ম্যাচ করে যায় তাহলে যে কেউ সেটা দিতে পারে? সাধারণত যদি ইয়ং ডোনার হয় তাহলে বেটার। এবার সেই ইয়ং এর ডেফিনেশন আমাদের কাছে কিন্তু বায়োলজিক্যাল এজ, নট ক্রোনোলজিক্যাল এজ। বায়োলজিক্যাল এজ যদি আপ টু 50 অব্দি হয়, যে পেশেন্টের বয়স হচ্ছে 55 বা 60, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে ইয়ং, 50 বছরের মতো, তার কাছ থেকে আমরা নিতে পারি। সাধারণত 60 ক্রস করলে আমরা নিই না।
প্রিফারেবলি ডোনারের কোনো রকম লাইফ থ্রেটনিং ডিসঅর্ডার বা কোনো লং স্ট্যান্ডিং ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো না থাকলেই ভালো, থাকলে আমরা সেগুলো কারেক্ট করে তারপরে নিই। ব্লাড গ্রুপ ম্যাচ হলে বেটার, কিন্তু ব্লাড গ্রুপ ম্যাচ না হলেও কোনো সমস্যা নেই। আমাদের টেকনিক্যালি একটু ডিফিকাল্ট হয়ে যায় সেটা। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আলটিমেটলি ট্রান্সপ্লান্টের পরে পেশেন্টের ব্লাড গ্রুপ কিন্তু ডোনারের ব্লাড গ্রুপের সঙ্গে সেম হয়ে যায়। কিন্তু যখন এই ট্রানজিশন ফেজ, যখন পেশেন্টের ব্লাডও কিছু রয়ে গেছে এবং ট্রান্সপ্লান্ট হওয়ার পরে নতুন ব্লাড গ্রুপটা চেঞ্জ হয়নি, সেই সময় ব্লাড ট্রান্সফিউজ করতে একটু ডিফিকাল্টিজ আছে। তার জন্য কিছু আমাদের নিয়ম কানুন আছে যেগুলো আমরা ফলো করি। তো কিন্তু ব্লাড গ্রুপ মিসম্যাচটা ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন নয়, যে কোনো ব্লাড গ্রুপের ম্যারোই যে কোনো ব্লাড গ্রুপকে দেওয়া যায়। আপনি একটু আগে বলছিলেন যে যখন একেবারে চেঞ্জটা করা হয় তখন শুরুর দিকে খুব ভালনারেবল একটা স্টেট থাকে, তারপর প্রায় 6 মাস লাগে রিকভার করতে, অর্থাৎ এই ইনফেকশনের ভয় অন্যান্য সমস্যা থেকে বাঁচতে। তো তারপরের যে সময়টা, মানে আমি যদি 6 মাস বা 1 বছর পরের সময়, যে পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হলো, তিনি কি নর্মাল লাইফ ফিরতে পারবেন, নাকি তার সারা জীবনের জন্যই অনেকগুলো রেস্ট্রিকশনস, অনেকগুলো বাধা এইসব থেকে যাবে তার জন্য? হ্যাঁ, বলছি এটাই আসলে অন্যান্য ট্রান্সপ্লান্টের সঙ্গে, সলিড অর্গান ট্রান্সপ্লান্টের সঙ্গে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ডিফারেন্স। যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা ইনিশিয়াল ফেজে খুবই ডিফিকাল্ট, খুবই ক্রিটিক্যাল। কারণ আমরা পুরো বোন ম্যারো পাল্টে ফেলছি, পুরো ইমিউনিটিটাকে নষ্ট করে দিচ্ছি। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি যে পেশেন্ট, তার ইমিউনিটি যেহেতু পুরোটাই চেঞ্জ করে দিচ্ছি, ইউজুয়ালি আফটার 1 ইয়ার বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে কোন রকম কোনো সমস্যা হয় না, তারা নর্মাল লাইফ লিড করতে পারে। তবে তাদের ওই যেটা বললাম যে ভ্যাকসিনেশন করে দিতে হবে। কিন্তু আপ টু 1 ইয়ার পেশেন্টের কিন্তু অত্যন্ত রেস্ট্রিকশন থাকা উচিত। কোনো ভিড় জায়গায় যাওয়া যাবে না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা কোনো মেটেরিয়াল, কাঁচা জিনিসপত্র খেতে বারণ করি। সব জিনিস রান্না করা খাবার খেতে হবে, বাইরের খাবার খাওয়া যাবে না। ইনফ্যাক্ট ঘরেও যে অনেক লোক এসে দেখা সাক্ষাৎ করছে, এটা করা যাবে না। অত্যন্ত রেস্ট্রিকশন থাকতে হবে। কিন্তু 1 বছর পরে যখন তার নিজের ইমিউনিটি ডেভেলপ করে গেল, তখন সে কিন্তু মোটামুটি নর্মাল লাইফ লিড করতে পারে। ইনিশিয়ালি আস্তে আস্তে আমরা রেস্ট্রিকশন কমাই, কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টস একদম নর্মাল লাইফ লিড করতে পারে। যেটা সলিড অর্গান ট্রান্সপ্লান্ট যাদের বলি আমরা, যেখানে কিডনি ট্রান্সপ্লান্ট করছি বা হার্ট বা লিভার ট্রান্সপ্লান্ট করছি, সেক্ষেত্রে কি হয়, পেশেন্টের ইমিউনিটি সেম থাকে। সুতরাং ও সবসময় একটা ফরেন জিনিসকে ডিল করছে। সেই জন্যে সেখানে ইমিউন সাপ্রেশন, বিভিন্ন স্টেরয়েড বা অন্যান্য ইমিউন সাপ্রেশন, সেটাকে প্রায় লাইফ লং চালিয়ে যেতে হয়। তাদের লং টার্ম কমপ্লিকেশন অনেক বেশি। কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টে ইনিশিয়াল কিছুদিন পরে সেই ইমিউনো সাপ্রেশন চালিয়ে যাওয়ার দরকার হয় না, সে নর্মাল লাইফ লিড করতে পারে। ডক্টর, আমাদের আলোচনা যত শেষের দিকে যাচ্ছে তত অ্যাকচুয়ালি আমরা শুরুর দিকে যাচ্ছি। আমাদের শরীরে অন্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যেটা হয়, যে আমার হয়তো মাথার যন্ত্রণা করছে, কি হাতের যন্ত্রণা করছে, কি বুকে ব্যথা করছে, আমি একটা সিমটম বুঝতে পারি যে আমার হার্ট খারাপ, কি কিডনি খারাপ, কি লিভার খারাপ, কি লাং খারাপ। কিন্তু এই ব্লাডের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তাহলে কি কি সিমটম দেখে মানুষ বুঝতে পারবেন যে না, এবার আমার টেস্ট করা দরকার, এবার আমার একটা কনসালটেন্টের কাছে যাওয়া দরকার, এক্সপার্টের কাছে যাওয়া দরকার? অত্যন্ত অত্যন্ত রেলেভেন্ট একটা কোশ্চেন। প্রথমত আমি বললাম যে হিমাটোলজি হচ্ছে এই 3টে সেলের সমস্যা, মূলত লোহিত রক্তকণিকা, ডব্লিউবিসি এবং প্লেটলেট। যে কোনো হিমাটোলজিক্যাল ডিজিজে ইউজুয়ালি এই সেলগুলো এফেক্টেড হয়। কিরকম? ধরুন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে রক্ত তৈরি হচ্ছে না, তাতে কি হয়, পেশেন্টের অ্যানিমিয়া হয়ে যায়, রক্ত কমে যায়। ডব্লিউবিসি কমে যাওয়ার ফলে পেশেন্টের ঘন ঘন ইনফেকশন হয়, জ্বর হচ্ছে, জ্বর এসেই যাচ্ছে বারবার, এবং সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে সেই জ্বরটা কমছে না। ছোটখাটো ইনফেকশন, যেটা সাধারণ অর্থে একটা ছোটখাটো ওষুধ খেলেই কমে যায়, সেই ছোটখাটো একটা স্কিনের ইনফেকশন বা ইউটিআই, সেটা অনেক বেড়ে যাচ্ছে। আর যেটা হয়, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে প্লেটলেট কমে যাওয়ার জন্য। মোস্ট কমন জায়গা হচ্ছে স্কিনের মধ্যে কালো কালো ছোপ পড়ে যাচ্ছে, কালশিটে পড়ার মতো, কোনো আঘাত ছাড়াই। অথবা গাম ব্লিডিং হচ্ছে, দাঁত দিয়ে রক্ত পড়ছে, কোনো ইঞ্জুরি ছাড়াই। ঘুমিয়ে আছে পেশেন্ট, সকালে ঘুম থেকে উঠে দেখলো যে দাঁতের গোড়ায় গোড়ায় রক্ত জমে আছে। এছাড়া কি হয়, বিভিন্ন গ্ল্যান্ড ফুলে যেতে পারে, মাড়ি ফুলে যেতে পারে, এইটা। এইবার লিউকেমিয়া,
বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে একই রকম। সেক্ষেত্রে কি হয়, ক্যান্সারাস সেলগুলো এত বেড়ে যায় যে তারা নর্মাল যে ব্লাড সেল সেগুলোকে সাপ্রেস করে দেয়। তার ফলে মূলত সিমটম গুলো একটাই, রক্তাল্পতা হওয়া, দুর্বলতা বোধ করা এবং বারবার ইনফেকশন হওয়া, জ্বর হওয়া, শরীরের বিভিন্ন জায়গা থেকে সামান্য হোক বেশি হোক ব্লিডিং হওয়া। এবং লিউকিমিয়ার ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে যে গায়েতে প্রচন্ড ব্যথা হয়, আমরা বলি বোন পেইন, মানে হাড়ের মধ্যে ব্যথা হয়, পুরো গায়ে মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে, কোনো পার্টিকুলার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণত এগুলো সিমটম যদি এগুলো হয়, অথবা মনে করুন কোনো একজনের রক্ত কম হয়েছে, রক্তাল্পতা খুব কমন রোগ, ডাক্তারের কাছে গেলে তারা আয়রন সাপ্লিমেন্টেশন সাধারণত দেন, কারণ মোস্ট কমন অ্যানিমিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কিন্তু যদি এরকম দেখা যায় যে আমি আয়রন দিয়েই যাচ্ছি কিন্তু রক্তাল্পতা কমছে না বা আরো কমে যাচ্ছে, তাহলে মনে করতে হবে এটা সাধারণ আয়রন ডেফিসিয়েন্সি নয়, অন্য কোনো কারণ আছে। সেক্ষেত্রে হিমাটোলজিস্টের কাছে গেলে তিনি ইভ্যালুয়েট করে বুঝতে পারবেন যে হিমাটোলজিক্যাল কোনো প্রবলেম কিনা, রক্ত তৈরি হচ্ছে না অথবা থ্যালাসেমিয়া হচ্ছে, এই সমস্যাগুলো, তখন ডায়াগনোসিস করে তার চিকিৎসা হবে। এই ডায়াগনোসিসের একটা মূল পার্ট হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন, মানে রক্ত পরীক্ষার পরে মজ্জা পরীক্ষা করে, পিয়ার্স করে হাড়ের ভেতর থেকে মজ্জা বের করে ওটা মাইক্রোস্কোপের তলায় দেখতে হবে যে সেখানে সমস্যা আছে কিনা। বেশিরভাগ হিমাটোলজিক্যাল ডিজিজ কিন্তু ওই বোন ম্যারো এক্সামিনেশন করেই ধরা পড়ে। আজকালকার যুগে আমাদের জীবনযাত্রাটা অনেকটা বদলে গেছে এবং প্রচুর লাইফস্টাইল ডিজিজে আমরা আক্রান্ত হই। তো এই স্পেশালি এই হেমাটোলজিক্যাল প্রবলেম যেগুলো আছে সেটার জন্য কি আমাদের লাইফস্টাইল কোনোভাবে দায়ী? মানে আমরা কি আমাদের জীবনযাত্রাটাকে কিছু নিয়ম পালন করলে একটু বেটার থাকতে পারি বা এই ধরনের সমস্যা এড়াতে পারি, বা সেটা ফুড হ্যাবিট হতে পারে বা বিশেষ কোনো খাবার দাবার হতে পারে, সেরকম কি কোনো ব্যাপার আছে? আমি জাস্ট জানতে চাই। মানে হিমাটোলজিক্যাল যে ডিসঅর্ডার গুলো সেগুলো তার মধ্যে কিছু জেনেটিক কম্পোনেন্ট থাকে এবং কিছু কিছু সাধারণত নেই। একটির ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। কারণ থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেই রোগে রক্তটা ভেঙে যায় এবং এটা জেনেটিক কারণ। বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হন তাহলেই বাচ্চার থ্যালাসেমিয়া হতে পারে, থ্যালাসেমিয়া রোগ হতে পারে। থ্যালাসেমিয়ার বাহকরা কিন্তু সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, পশ্চিমবঙ্গের 10% মানুষ থ্যালাসেমিয়ার বাহক। কিন্তু আমরা অধিকাংশ কি হয়, বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষাটা করি না, তার ফলে না জানতেই আমরা দুজন থ্যালাসেমিয়ার হয়তো বিয়ে হয়ে গেল, থ্যালাসেমিয়া বাহকের। তাদের যে বাচ্চা তাদের কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট। তাদের কিওর করার জন্য একমাত্র উপায় হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এবং আমাদের ব্লাড ব্যাংক গুলোতে যে পরিমাণে রক্ত কালেক্ট হয় তার 40% রক্ত ব্যবহৃত হয় শুধুমাত্র থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। সুতরাং এইখানে আমরা একটা কিন্তু সচেতন রোল প্লে করতে পারি যে যদি আমরা জেনে নেওয়া উচিত আমরা নিজেরা বাহক কিনা বিয়ের আগে, এবং একজন বাহক হলে আরেকজন বাহককে প্রেফারেবলি বিয়ে না করা উচিত। যদি বিয়ে করিও, কারণ সবসময় বিয়েটা মেডিকেল ডিসিশন নয়, যদি দুজন বাহকের বিয়ে হয়ও তাহলে গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করে বলে দেওয়া যায় যে বাচ্চার থ্যালাসেমিয়া হবে কিনা, সেই ক্ষেত্রে তাকে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করতে হবে। এইটা করলে কিন্তু আমরা থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা পাবো এবং থ্যালাসেমিয়া পেশেন্টকে আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে না। এইখানে একটা সচেতন পদক্ষেপ নিতে পারি। ডক্টর, আমার শেষ ডক্টর, আমাদের এই স্বল্প পরিসরের আলোচনায় যদি এমন কোনো বিশেষ কথা বাদ থেকে যায় যেটা বলাটা খুব জরুরি ছিল, তাহলে সেটা বলতে বলবো। আর তারই সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে দেখছেন এই লাইভ এবং আমাদের 92.7 বিগ এফএম শ্রোতাদের জন্য আপনার তরফ থেকে আজকে বিদায় নেওয়ার আগে যে স্পেশাল মেসেজটা আপনি দিতে চান সেটা জানতে চাই। মানে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে এটার খরচ, ট্রান্সপ্লান্ট একটু খরচ সাপেক্ষ। সাধারণত ভাই বোনের সঙ্গে ম্যাচ হলে ট্রান্সপ্লান্ট করতে 12 থেকে 14 লক্ষ টাকা খরচা হয়। যদি আনরিলেটেড হয় তাহলে খরচটা আরো বেশি হয়। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এটা হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। অন্যান্য ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে মনে করুন বাঁচিয়ে রাখছি, তাতে যে কিউমুলেটিভ কস্ট তার তুলনায় এইটার কস্টটা অনেকটাই কম। মনে করুন একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে সারা বছরের ট্রিটমেন্টের জন্য, যেটা NHM ন্যাশনাল হেলথ মিশনের রেকমেন্ডেশন অনুযায়ী পার ইয়ার প্রায় 2 লক্ষ টাকা মতো খরচা হয় তার ব্লাড ট্রান্সফিউশন এবং অন্যান্য সাপোর্ট। তখন একটি থ্যালাসেমিয়া পেশেন্ট 50 বছর বেঁচে থাকেন, তাহলে যেটা এখন খুব কমন, প্রায় 1 কোটি টাকা খরচা হচ্ছে।
সেক্ষেত্রে 12 থেকে 14 লক্ষ টাকায় কিন্তু আমরা তাকে কিওর করে দিতে পারছি। ঠিক একই জিনিস প্রযোজ্য হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। আমরা ওষুধ দিয়ে রোগটাকে কিন্তু সারিয়ে ফেলতে পারছি না, আমরা কিছুদিন ঠিক রাখছি, আবার রিল্যাপস করছে, এবং কিউমুলেটিভ কস্ট অফ থেরাপি কিন্তু অনেক বেশি। সুতরাং যে যে ইন্ডিকেশনে ট্রান্সপ্লান্ট ইউজ হয়, সব রোগে তো ট্রান্সপ্লান্ট করা যায় না, তো যেগুলো বললাম যে যে ইন্ডিকেশনে ট্রান্সপ্লান্ট করা উচিত, সেই ক্ষেত্রে পেশেন্টদের কিন্তু অবশ্যই উচিত যে চেষ্টা করা যে ট্রান্সপ্লান্টটা করিয়ে নাও, কারণ এটা একটা কিউরেটিভ ট্রিটমেন্ট এবং কিউমুলেটিভ কস্ট কিন্তু মূল খরচের থেকে অনেকটাই কম, তবে এককালীন খরচটা অনেক বেশি। 2 নম্বর হচ্ছে ট্রান্সপ্লান্টের জন্য দরকার প্রপার ট্রান্সপ্লান্ট ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপ্লান্ট ট্রেইনড হিমাটো অনকোলজিস্ট, যিনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান যাকে আমরা বলি, যার ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতা আছে, এবং একটি বিএমটি ট্রান্সপ্লান্টের টিম, কারণ ডাক্তার কিন্তু 24 ঘন্টা বসে থাকবে। সেক্ষেত্রে সিস্টারকে দেখতে হবে যে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, এই প্রপার এগুলো মেনটেন করা হচ্ছে কিনা। হ্যাঁ, সেই কারণে প্রপার ইনফ্রাস্ট্রাকচার, ট্রেইনড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান অ্যান্ড আ ট্রান্সপ্লান্ট টিম, সেইটা দরকার ট্রান্সপ্লান্ট করার জন্য। সেটা যেখানে যেখানে আছে সেই জায়গাতেই ট্রান্সপ্লান্ট করা উচিত। এই দুটোই হচ্ছে আমার বক্তব্য। খুবই গুরুত্বপূর্ণ। সত্যি কথা, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এড়িয়ে গেছিলাম, আর্থিক বিষয়টা, যেটা নিয়ে অনেক লোকের মনে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে কখনো সমস্যায় পড়লে নিঃসন্দেহে কথা বলবো। আজকের মতো ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রাজীব দে, কনসালটেন্ট হেমাটোলজিস্ট এবং হেমাটো অঙ্কোলজি এন্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের বলবো